হ্যালো ফ্রেন্ডস, আমাদের আলোকিত কলকাতা সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা করি প্রথম পর্বটা আপনাদের সবার ভালো লেগেছিল আর ইনফরমেটিভ লেগেছিল। এই পর্বে আমরা আপনাদের নিয়ে যাব কলকাতার কিছু আলোকিত উপাসনা স্থলে আর শেয়ার করব সেই উপাসনা স্থলগুলির ইতিহাস। সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন করবেন। নিচের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে দ্রুত নোটিফিকেশন পৌঁছে যায়। চলুন আমাদের সঙ্গে আলোকিত কলকাতার দ্বিতীয় পর্ব। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কলকাতার এন্টালি এলাকায় এজিসি বোস রোডের ওপর অবস্থিত সেন্ট জেমস চার্চের সামনে। প্রায় 160 বছর আগে গথিক স্টাইলে নির্মিত এই চার্চটিতে রয়েছে দুটি সুউচ্চ স্পায়ার বা টাওয়ার, যার জন্য এটি জোড়া গির্জা নামেও খ্যাত। তথ্য অনুসারে এই চার্চটি নির্মাণের পূর্বে আরভে স্ট্রিটে একটি ছোট অ্যাংলো ক্যাথলিক চার্চ ছিল, যেটি 1858 সালে ভেঙে পড়ার পর 1862 সালে জন হেনরি স্প্র্যাট নামে এক খ্রিস্টান যাজকের উদ্যোগে ও ওয়াল্টার গ্র্যান্ডভেলের নকশায় এই গির্জাটির নির্মাণ কাজ শুরু হয় ও 1864 সালে এর উদ্বোধন হয়। এই চার্চটির নির্মাণ শৈলীতে এক রাজকীয় গাম্ভীর্য রয়েছে। এই চার্চটির দুটো সুউচ্চ টাওয়ার, এর উচ্চতা এবং এর ভেতরে ও বাইরে উঁচু নরমান শৈলীতে নির্মিত খিলানগুলি এটিকে এক অনন্য সৌন্দর্য প্রদান করেছে। এই চার্চটি নিঃসন্দেহে পূর্ব ভারতের সেরা গির্জাগুলির মধ্যে একটি। সেন্ট জেমস চার্চ দর্শনের পর এবিসি রোড ধরে খানিকটা উত্তরমুখে অগ্রসর হতে আমরা এসে পৌঁছালাম শিয়ালদা অঞ্চলে। এখন আমরা দাঁড়িয়ে আছি শিয়ালদা অঞ্চলে বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিটে অবস্থিত আওয়ার লেডি অফ দি ডুলার্স চার্চের সামনে। মিসেস এলিজাবেথ গার্সিয়া ও আরো 4 জন পর্তুগিজ ব্যক্তির অনুদানে নির্মিত এই চার্চটির উদ্বোধন হয় 1810 সালে। এই চার্চটি প্রধানত কলকাতার পর্তুগিজ সম্প্রদায় ও পরবর্তীকালে রেলে কর্মরত অ্যাংলো ইন্ডিয়ানদের দ্বারা ব্যবহৃত হতো। স্থানীয়দের মধ্যে বৈঠকখানা বাজার গির্জা নামে পরিচিত এই গির্জাটি ভার্জিন মাতা মেরির প্রতি উৎসর্গীকৃত সবচেয়ে পুরাতন চার্চগুলির মধ্যে একটি এবং সম্ভবত কলকাতার প্রথম। চার্চটির অন্দরের নির্মাণ শৈলীও বেশ নজরকাড়া। বৈঠকখানা বাজার ছাড়িয়ে বিদ্যাপতি সেতু বা শিয়ালদা ফ্লাইওভার ধরে খানিকটা উত্তর দিকে অগ্রসর হলে শিয়ালদা স্টেশনের ঠিক পাশে 308 আচার্য প্রফুল্লচন্দ্র রায় রোডের ওপর চোখে পড়বে লাল রঙের সেন্ট জনস ক্যাথলিক চার্চটি। জন ওয়ার্কম্যানস নামে এক যাজকের উদ্যোগে 1786 সালে নির্মিত হয় এই চার্চটি। এই চার্চটির সংলগ্ন জমিতে একটি সমাধিস্থলও রয়েছে। এই চার্চটি মূলত তৎকালীন কলকাতার পর্তুগিজ সম্প্রদায় ব্যবহার করতেন এবং পরবর্তীকালে ইস্টার্ন রেলে কর্মরত যে ইংরেজরা বা অ্যাংলো ইন্ডিয়ানরা রয়েছেন, তাদের দ্বারাই এই চার্চটি ব্যবহৃত হতো। কলকাতার বিবাদীবাগ অঞ্চলে রাইটার্স বিল্ডিং এর ঠিক পাশে অবস্থিত বহুল পরিচিত সেন্ট অ্যান্ড্রুজ চার্চটি কলকাতার তৎকালীন স্কটিশ সম্প্রদায়ের জন্য নির্মিত। এই চার্চটির নির্মাণকাল 1815 থেকে 1818 সাল। এই চার্চটির নির্মাণে সবচেয়ে প্রধান ভূমিকা পালন করেছিলেন তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল মার্কুই অফ হেস্টিংসের স্ত্রী লেডি লাউডেন অ্যান্ড ময়রা। সেই কারণে
সেই সময়ের কলকাতার নেটিভ পপুলেশন এই চার্চটির নাম দেন লাট সাহেবের গির্জা। এই চার্চটির নকশা করেন ক্যাপ্টেন জেপি গাস্টিন এবং এর নির্মাণ করেন লন্ডনের প্রখ্যাত ফার্ম মেসার্স বার্ন, কিউরি অ্যান্ড কোম্পানি। এই গির্জাটির টাওয়ারে রয়েছে লন্ডনে নির্মিত একটি ঘড়ি, যেটি এখানে 1835 সালে স্থাপিত হয়। এখন যে চার্চটি দেখছেন সেটি রাজভবনের উত্তর পশ্চিম কোণে অবস্থিত সেন্ট জনস চার্চ। সেন্ট পলস ক্যাথেড্রাল বাদ দিলে এটা সম্ভবত কলকাতার সবচেয়ে পরিচিত গির্জা। 1784 সাল থেকে 1787 সালের মধ্যে লর্ড ওয়ারেন হেস্টিংসের শাসনকালে 30,000 টাকা ব্যয় লন্ডনের সেন্ট মার্টিন ইন দ্য ফিল্ডস নামক চার্চের আদলে নির্মিত এই চার্চটি 1847 সাল পর্যন্ত কলকাতার প্রধান অ্যাংলিকান ক্যাথেড্রাল হিসেবে ব্যবহৃত হতো এই চার্চটি। এরপর অবশ্য সেই মর্যাদা সেন্ট পলস ক্যাথেড্রালকে দেওয়া হয়। যে জমিতে এই গির্জাটি দাঁড়িয়ে আছে তা শোভাবাজারের মহারাজা নবকৃষ্ণ বাহাদুর উপহার হিসাবে কোম্পানিকে দিয়েছিলেন। ইট ও পাথরের মিশেলে নিও ক্লাসিক্যাল নির্মাণ শৈলীতে তৈরি এই চার্চটির আর্কিটেক্ট ছিলেন জেমস অ্যাগ। এই চার্চ ভবনটির একটি বৈশিষ্ট্য হলো এই চার্চটি নির্মাণে ইটের সাথে সাথে পাথর ব্যবহৃত হয়েছে, যা দক্ষিণবঙ্গের নির্মাণ শৈলীতে প্রায় বিরল। এই পাথরগুলি গৌড়ের মধ্যযুগীয় ধ্বংসাবশেষ থেকে তুলে আনা বা বলা ভালো চুরি করে আনা। এই চার্চটির প্রাঙ্গণে বেশ কয়েকটি সমাধি ও মেমোরিয়াল রয়েছে, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হল কলকাতা, সুতানুটি ও গোবিন্দপুর গ্রামগুলিকে নিয়ে ব্রিটিশ কলকাতার পত্তনকারী ইংরেজ বণিক জন চার্নেকের সমাধি। 1690 সালে কলকাতায় পদার্পণ ঘটে চার্নেকের এবং মৃত্যু ঘটে 1692 সালে। 1756 সালে সিরাজের কলকাতা আক্রমণের কালে সংঘটিত বিতর্কিত ব্ল্যাক হোল ট্র্যাজেডির স্মরণে 1901 খ্রিস্টাব্দে লর্ড কার্জন দ্বারা নির্মিত হলওয়েল মনুমেন্টটিও বর্তমানে এই চার্চের প্রাঙ্গণে দাঁড়িয়ে রয়েছে। সেন্ট জনস চার্চের উত্তরের ব্যালকনিতে চিরনিদ্রায় শায়িত রয়েছেন 1856 সাল থেকে 1862 সালের মধ্যে প্রথমে ভারতের গভর্নর জেনারেল এবং পরবর্তীকালে ভাইসরয় লর্ড ক্যানিংয়ের স্ত্রী লেডি শার্লট ক্যানিং। দিনের যবনিকাপাত ঘটল, সন্ধ্যার পর্দা নেমে এলো কলকাতা শহরের ওপর। আলোকমালায় সজ্জিত হয়ে সেন্ট জনস চার্চ সৃষ্টি করল এক মায়াবী পরিবেশের। বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি আশুতোষ মুখার্জি রোড ও লাইব্রেরি রোডের সংযোগস্থলে কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্যের আর এক অনন্য নিদর্শন হিসেবে দাঁড়িয়ে থাকা গ্রিক অর্থোডক্স চার্চের সামনে। 1924 সালে নির্মিত এই গির্জাটি বর্তমানে পূর্ব ভারতের একমাত্র সচল গ্রিক অর্থোডক্স গির্জা। কলকাতায় প্রথম গ্রিক অর্থোডক্স চার্চ স্থাপিত হয় 1752 সালে এবং গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের সময় সেই চার্চটি স্থানান্তরিত হয় ডেলহাউসি স্কোয়ারের আমরাতলা এলাকায়। বর্তমান চার্চটি অবশ্য স্থাপিত হয় 1924 সালে মূলত কলকাতার বিখ্যাত গ্রিক ব্যবসায়িক পরিবার র্যালি ব্রাদার্সের সৌজন্যে। ব্যস্ত কালীঘাট এলাকায় ভবনটি তার স্বতন্ত্র ধ্রুপদী গ্রিক স্থাপত্য শৈলীর কারণে সবার নজর কাড়ে। প্রাচীন গ্রিক মন্দিরের আদলে নির্মিত এই ভবনের প্রবেশপথের বারান্দায় 4টি সুদৃশ্য ডোরিক স্তম্ভ রয়েছে, যা একটি বিশাল ত্রিভুজাকৃতি পেরিমেন্টকে ধরে রেখেছে। উঁচু ভিত্তির ওপর স্থাপিত এর অভ্যন্তর ভাগ বাইজেন্টাইন শৈলীর ধর্মীয় চিত্র, খোদাই করা কাঠের বেদি এবং ঔপনিবেশিক আমলের কারুকার্যময় ঝাড়বাতি দিয়ে সুসজ্জিত। আপনারা যারা কালীঘাট মন্দির দর্শনে যান তারা কালীঘাট মন্দির দর্শন ছেড়ে অবশ্যই এই চার্চটিতে একবার ঘুরে আসতে পারেন। 19বিংশ শতকের বাংলার রেনেসাঁর মূর্ত প্রতীক হয়ে
বিধান সরণির ওপর দাঁড়িয়ে রয়েছে সাধারণ ব্রাহ্ম সমাজের এই ভবনটি। তৎকালীন ব্রাহ্ম আন্দোলনের অবিসংবাদিত নেতা কেশবচন্দ্রের জ্যেষ্ঠ কন্যা সুনীতি দেবী অপ্রাপ্ত বয়সে কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণের সঙ্গে 1878 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরই প্রতিবাদে আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, শিবচন্দ্র দেব ইত্যাদির কেশবচন্দ্রের সঙ্গে আদর্শগত বিচ্ছেদ ঘটে এবং 1878 সালে তারা সাধারণ ব্রাহ্ম সমাজ গঠন করেন। বর্তমান ভবনটির 1879 থেকে 1881 সালের মধ্যে নির্মাণ হয়। সাধারণ ব্রাহ্ম সমাজ বিধবা বিবাহ ও স্ত্রী শিক্ষার পক্ষে জোরদার আন্দোলন গড়ে তোলেন। 1884 সালে এই ভবনটিতে শ্রী রামকৃষ্ণের পদার্পণ ঘটেছিল এবং উনি এখানে একটি ভাষণ দেন যা দ্য রামকৃষ্ণ গসপেল নামে খ্যাত। এখন আমরা দাঁড়িয়ে আছি কলকাতার সবচেয়ে বিখ্যাত এবং বৃহত্তম রাম মন্দিরের সামনে। এটি 177B চিত্তরঞ্জন রোডের ওপর অবস্থিত। সাদা মার্বেলের দ্বারা নির্মিত এই মন্দিরটি 1941 সালে প্রখ্যাত ব্যবসায়ী মোহনলাল জালান তার পিতা সুরজমল জালানের স্মৃতিতে নির্মাণ করেন। উত্তর কলকাতার হেদুয়া পার্কের কাছে রামদুলাল স্ট্রিটে অবস্থিত এই কালাচাঁদ জিউ মন্দিরটি নির্মাণ করেন স্থানীয় বিসি নান পরিবার। প্রসঙ্গত উল্লেখযোগ্য, এই পরিবারটি বিখ্যাত মানিকতলা বাজারের মালিক। 1929 সালে নির্মিত এই মন্দিরটি রাজস্থানী নির্মাণ শৈলীর দ্বারা প্রভাবিত এবং মথুরা বৃন্দাবনের মন্দিরগুলির অনুকরণে নির্মিত। এই মন্দিরটি ভগবান কৃষ্ণ ও রাধার উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং এর গঠনশৈলীতে মথুরার লাডলিজি মহারাজ মন্দির ও বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরের বিভিন্ন বৈশিষ্ট্যের প্রতিফলন দেখা যায়। আমাদের আলোকিত কলকাতার দ্বিতীয় পর্বের এখানেই ইতি। তবে শেষ নয় বন্ধুরা, সবে শুরু। এই সিরিজের তৃতীয় পর্ব শীঘ্রই আসতে চলেছে, সঙ্গে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন। ধন্যবাদ, গুড বাই।